বীরভূমে টুলু মণ্ডলের সঙ্গে মিনার মণ্ডল তার বাড়ি থেকে নগদ এবং সোনাদানা মিলিয়ে প্রায় 50 কোটি উদ্ধার হয়েছিল। টুলু মণ্ডল তার একাধিক সম্পত্তির হদিশ মিলেছে, কোটি কোটি টাকা তার সম্পত্তি রয়েছে, ব্যাংক ডিপোজিট রয়েছে। আর এবারে এই মামলায় যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার তথ্য এবং নথি চেয়ে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্য পুলিশের কাছে এই সংক্রান্ত সমস্ত নথি এবং তথ্য চাওয়া হয়েছে। বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে, টুলু মণ্ডলের প্রায় 220 কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে, একাধিক ব্যাংকে ফিক্সড ডিপোজিট রয়েছে। শুরুটা হয়েছিল টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে, সেখান থেকে প্রায় 28.5 কোটি টাকা এবং প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছিল। তারপর তদন্ত নামে পুলিশ এবং তার যে বিশাল সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির একের পর এক হদিশ পায় পুলিশ। এবার সেই মামলায় যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার তথ্য এবং নথি চেয়ে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, রাজ্য পুলিশের কাছ থেকে যতগুলো এফআইআর দায়ের হয়েছে তার তথ্য এবং নথি চেয়ে পাঠানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, অর্থাৎ এই যে বিপুল সম্পত্তির মামলা তা নিয়ে এবার তদন্ত শুরু করতে চাইছে ইডি। দেখো, একেবারেই তার কারণ যেটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে বীরভূমে যে বিপুল টাকা উদ্ধার হয়েছে এবং গয়না উদ্ধার হয়েছে সেই ঘটনায় যেটা জানা যাচ্ছিল শুরু থেকেই যে টুলু মণ্ডল তার ঘনিষ্ঠের বাড়ি থেকে এই বিপুল অঙ্কের টাকা এবং তার সাথে সাথে গয়না উদ্ধার হওয়া এবং তার পরবর্তীকালে একের পর এক যে উদ্ধার হওয়ার প্রক্রিয়া, তাতে প্রায় 220 কোটি টাকা, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে 220 কোটি টাকার যে টাকা, সেটা হদিশ পাওয়া টাকা গয়না সমস্ত কিছু মিলিয়ে। এবং তার পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছিলই। এবার পুলিশের কাছ থেকে যে কটি এফআইআর হয়েছে, যেটা সম্ভবত জানা যাচ্ছে 2টি এফআইআর আছে, এবং সেই ক্ষেত্রে সেই এফআইআর গুলোর তথ্য এবং নথি চেয়ে তাদের কাছে আবেদন করা হয়েছে। ইডি তরফ থেকে এই আবেদন জেলা পুলিশের কাছে করা হয়েছে এবং সেই ক্ষেত্রে এফআইআর গুলো যদি তারা পেয়ে যান এবং পরবর্তীকালে তারা ইসিআইআর করে এগোতে চান, এমনটাই ইডি সূত্রে খবর। তার কারণ হচ্ছে এর আগে টুলু মণ্ডলের নাম উঠেছিল এর আগে একটি মামলার পরিপ্রেক্ষিতে, সেই ক্ষেত্রে তল্লাশি অভিযানও চালানো হয়েছিল। কিন্তু এই যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হওয়া, কোটি কোটি টাকা উদ্ধার হওয়া এবং তারপরে গয়না উদ্ধার হওয়া, সেই ক্ষেত্রে এইগুলোর উৎস কি, তার আয় এবং তার কাছে এত যে সঞ্চয় করে রাখা হয়েছিল তার মধ্যে কোথা থেকে এই টাকা এলো, দুর্নীতির টাকা কিনা, সেই বিষয়গুলো তদন্ত করে দেখতে চান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা, এবং সেই জন্যই পুলিশের কাছ থেকে এফআইআর চাওয়া হয়েছে, এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ আবির। জাল ডিসিআর কারবার নিয়ে 2022 সালেই দুবার এফআইআর দায়ের হয়েছিল মুরারই এবং রামপুরহাট থানায়। অভিযোগ দায়ের করেছিলেন বিএলএলআরও, কিন্তু তারপরও জাল ডিসিআর এর রমরমা থামেনি। আর এরই মধ্যে টাকা উদ্ধারের ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে টুলু মণ্ডলের আর এক ম্যানেজারকে। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল এখনো ধরাছোঁয়ার বাইরে। এদিকে টাকা উদ্ধারের ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল তার আরও এক ম্যানেজার নঈমুদ্দিন মণ্ডল। মঙ্গলবার মোহাম্মদ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এই নিয়ে টাকা উদ্ধারের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। অন্যদিকে সরকারি রাজস্ব ফাঁকি দিতে জাল ডিসিআর এর কারবার নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এই জাল ডিসিআর নিয়ে 2022 সালে দুটি এফআইআর দায়ের হয়েছিল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো দুটি ক্ষেত্রেই থানায় অভিযোগ জানিয়েছিলেন সরকারি আধিকারিক বিএলএলআরও। একটি মুরারই থানায় আর একটি রামপুরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছিল। 2022 সালের 29শে আগস্ট মুরারই থানায় দায়ের হওয়া এফআইআরে উল্লেখ রয়েছে স্টোন চিপস নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটি ট্রাককে ধরা হয়েছিল। তখন দেখা যায় চালকের কাছে 25553 নম্বরের ডিসিআর বুকের 25 নম্বর পাতাটি রয়েছে। পরীক্ষা করে জানা যায় সেটি নকল। এরপরই চালক ও ট্রাকের মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। ওই বছর 9 সেপ্টেম্বর রামপুরহাট থানায় দায়ের হওয়া এফআইআরে জানানো হয়েছে রামপুরহাট 1-এর ডিসিআর গেট থেকে স্যাম্পল কালেকশন করা হয়েছিল। সেটা যাচাই করে দেখা যায় রাজস্ব সংগ্রহের জন্য 14টি ডিসিআর সরকারি দপ্তর থেকে ইস্যুই করা হয়নি। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রশ্ন উঠছে, এই এফআইআর এর প্রেক্ষিতে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি কেন? খোদ সরকারি আধিকারিক যখন এফআইআর করেছিল তার মানে প্রশাসন বিষয়টা জানতো, তাহলে এই নিয়ে কোনো পদক্ষেপ দেখা যায়নি কেন? এরপরও টুলু মণ্ডল কারবার চালিয়ে গেল কি করে? কার বা কাদের মদতে এটা সম্ভব হলো? রামপুরহাট 1-এর এই যে ডিসিআর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু 2022 সালে যে বিষয় জানা যায় যে প্লেস অফ অকারেন্স দেখানো হচ্ছে এই জায়গা, এখান থেকে হচ্ছে 14টা এরকম ফেক ডিসিআর উদ্ধার হয়। তার পরবর্তীকালে মামলাও হয়। ভাড়া নিয়েছিল কে?
টুলু মণ্ডল এই কেন হিসাব আমাকে কিছু বলেনি। এইখানে আমাকে তো প্রথমে বলেছিল ওই আমার গাড়ির কিছু অফিসের লোক থাকবে করে এমনি বলেছিল। আর তারপরে ওই আপনার ডিসিআর কাটতো ভাড়া ওই 10,000 টাকা দিত। ভোটের পর থেকেই পাথর খাদানের আশেপাশে ডিসিআর গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। টুলু মণ্ডলের যে ডিসিআর গেটগুলো থাকতো তার আশেপাশে তার বাহিনী সবসময় থাকতো। ইতিমধ্যেই আমরা কথা বলেছি কয়েকজনের সঙ্গে, তারা বলছেন তারা চারপাশে পাহারার দায়িত্ব থাকতো। এমনকি ডিসিআর গেটের ভেতরে আমরা রয়েছি, দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কিন্তু 4 বছর আগেই যেখানে জাল ডিসিআর নিয়ে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছিল, সেখানে এতদিন পুলিশ কি করছিল সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।